পরছিলাম ডেনিম জ্যাকেট, কলমে অবন্তিকা তৃপ্তি, পর্ব সংখ্যা 47। শাইলিন এবার রেগে গিয়ে ধমক দিল, ফোন কাটবি না। আর ছাগল আমি না, ছাগল হলি তুই, গাধীর বাচ্চা, তুই প্রেগনেন্ট। শাইলিনের এই বিস্ফোরক কথাটা শোনার সঙ্গে সঙ্গে শটান শোয়া থেকে বসে গেল। আহাম্মক হয়ে নিজের পেটের দিকে একবার তাকিয়ে আবার সামনে কাব্যর ঝুলিয়ে রাখা ফটোটির দিকে তাকালো। ঠিক এতক্ষণে কাব্যের রাগী জেদি একরোখা স্ত্রী কুহু সবকিছুর হিসাব মেলানোর চেষ্টা করলো। এবার এতক্ষণে ওদিকে কুহুকে একদম চুপ হয়ে যেতে দেখে শাইলিন ফোনের ওপাশ থেকে বারবার ভীষণ উচ্ছ্বাস, চূড়ান্ত আগ্রহ নিয়ে একের পর এক বলে যাচ্ছে, কুহু তুই শুনছিস? একবার টেস্ট করানো দরকার। কিট লাগবে না? আচ্ছা সমস্যা নেই, কিট আনছি আমি, 5 মিনিট দে আমারে। কুহু তখনও নিশ্চুপ। শাইলিন এবার থামলো। পরপর কুহুকে শাসি উঠে বলল, কুহু খবরদার উল্টোপাল্টা কিছু ভাবলে। শুনছিস আমি কি বলছি? বাচ্চাটা তোরও, কিছু করবি না ওকে। আমি আসছি, অলরেডি বেরিয়ে পড়েছি আমি। কুহু কিছু না বলে শাইলিনকে থম করে রেখে আলগোছে ফোনটা কেটে দিল। ওর মাথাতে তখন ঘুরপাক খাচ্ছে, বাচ্চাটা তোরও। কুহু একইভাবে ফোন হাতে নিয়ে এক দৃষ্টিতে দেয়ালে বড় ফ্রেমে করে ঝুলিয়ে রাখা কাব্যের ফটোটার দিকে চেয়ে রইল। ছবিতে কাব্য শামিমার কাঁধ ধরে দাঁড়িয়ে আছে, শামিমা আরেক পাশে কুহু মুগ্ধ চোখে কাব্যের মুখের দিকে মাথা তুলে তাকিয়ে আছে। ওর ঠোঁটে লাজুক হাসির আলো ছড়াচ্ছে কি সুন্দরভাবে। ওই মুগ্ধ চোখ কাউকে ভালোবাসত তখন, আজ আজ বাসে না। ভালো না বাসলে এই বাচ্চা, বলা হয় বাচ্চা নাকি স্বামী স্ত্রীর ভালোবাসার প্রমাণ স্বরূপ আসে। কুহু কাব্য ভাইয়ের ভালোবাসা আছে আদৌ? হয়তো আছে, হয়তো কি। কুহু তো এখনো ভালোবাসে তার কাব্য ভাইকে, কিন্তু ও যে অভিমান কুহুকে বানিয়ে দিয়েছে হার্টলেস, পাথরের মতো শক্ত। একটা সময় কুহু নিজের অজান্তেই জামার উপরে পেটের উপর আলতো করে হাতটা ছোঁয়ালো। কেন যেন কেঁপে উঠল সাথে সাথেই। এই পেটের ভেতরে সত্যি কি কেউ আছে? একটা বাচ্চা, বাচ্চাটা কুহুর, কুহু কাব্যের। কিন্তু এখন এখন কেন ও এলো? এখন তো তার বাবা মায়ের মধ্যে কিছুই ঠিক নেই, কিছুই না। পায়ের তলায় পিষে মারছে তার বাবা মায়ের চোরাবালির সংসারটা। এখন কেন ও এলো? কুহুর হাউমাউ করে কাঁদতে ইচ্ছে হচ্ছে এবার। পাগলের মতো ফোনটা দ্রুত হাতে তুলে কাব্যের নম্বরে কল দিতে গেল। পরপর হাতটা কাঁপতে কাঁপতে গিয়ে থেমে গেল। কাব্য ঢাকায় নেই, মূলত বাংলাদেশেই নেই, একটা অজানা কারণে লন্ডন গেছে। কুহু জানে না কেন। সেখানে যাওয়ার পর কুহুর সাথে যোগাযোগ নেই। কুহু এবার ইচ্ছে করে যোগাযোগ করেনি আর। কেন করবে? লন্ডন কেন গেছে? কুহু কি বোঝে না? উর্মি আছে তো সেখানেই। কুহু ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে পেট খামছে ধরে দুহাতে অস্থিরভাবে বলে যায়, আমার বাচ্চা, বাচ্চা তোর তোর এখন আসা উচিত হয়নি। কেন আসলি? কেন? পরপর আবার বলতে থাকে, সব আমার দোষ, আমি দোষী, আমারই সতর্ক থাকা উচিত ছিল। রাগের মাথায় এমন একটা রাতের পর কেন মেডিসিন নিলাম না? উফ, কি করে ফেললাম এটা আমি? পাগলের মতো প্রলাপ বকছে কুহু। হয়তোবা কুহুর বড্ড আফসোস হচ্ছে আজ। কাকে পাবে ও এমন একটা মুহূর্তে? কি করা উচিত ওর? কুহু জানে না। ও শুধু জানে ওর কেমন একটা পেট মোচড়ানো অনুভূতি হচ্ছে। চারপাশটা গুড়িয়ে দিতে ইচ্ছে করছে। ভালো লাগছে না, একটুও ভালো লাগছে না। চোখের সামনে নিজের সংসারটাকে এভাবে ভাঙতে দেখে, ভেসে যেতে দেখে। কুহু যখন পাগল প্রায়, তখন শাইলিন দৌড়াতে দৌড়াতে এলো। কলিং বেল কয়েকটা একসাথে বাজলো। কুহু উঠে দরজা খুলে দিল। শাইলিন কুহুকে সামনে পেয়ে এতক্ষণে রীতিমতো কুহুকে শক্ত করে জড়িয়ে ধরে। লাফিয়ে উঠে বলতে থাকে, ইয়ার আই এম সো হ্যাপি ফর ইউ। কুহু কুহুর শরীর শাইলিনের সাথে জড়িয়ে আছে, অথচ মুখটা নিষ্প্রাণ। শাইলিন অনর্গল কথা বলে নিজের খুশি প্রকাশ করছে, অথচ কুহু কিছু বলছেও না। অনুভূতিহীন সির্ফ শুনে যাচ্ছে শাইলিনের কথাগুলো। শাইলিন ওভাবে কুহুকে ভোতা থাকতে দেখে সরে দাঁড়ালো। কুহুর পেটের দিকে একবার তাকিয়ে আবার সন্ধিয়ান চোখে ওর মুখের দিকে তাকিয়ে বলল, বাচ্চাটার কিছু করিসনি তো? কুহু শুনল, তাকিয়ে রইল শাইলিনের দিকে। কুহুকে ওভাবে নীরব থাকতে দেখে শাইলিন এবার ভয় পেয়ে যায়। কুহুর হাত ঝাঁকিয়ে বলল, কথা বল, কিছু করিসনি তো আবার? কুহু এবার এতক্ষণে জবাব দিল অনুভূতিহীন, না কিছু করিনি। ও আছে। শাইলিন যেন হাঁপ ছাড়ল। পরপর কুহুর হাতে কিট ধরিয়ে দিয়ে বলল, টেস্ট করে আয়, রুলস লেখা আছে প্যাকেটে। বলেই ঠেলে ঠুলে কুহুকে পাঠিয়ে দিল বাথরুমে। 10 মিনিট পর বেরিয়ে এলো কুহু, হাতে কিট। একবার ওই কিটের দিকে তাকায়নি কুহু, সেভাবেই তুলে দিল শাইলিনের হাতে। শাইলিন অপেক্ষা করছে রেজাল্টের জন্য, ভীষণ চিন্তিত। কি আসে কিটে কে জানে।
কুহু বিছানায় বসে আছে। শাইলেন কিট হাতে রুমের মধ্যে পাইচারি করছে। খানিক পর কিটে দুটো লাল দাগ দেখার সাথে সাথেই লাফিয়ে উঠল শার্লিন। আল্লাহ, আল্লাহ, এসেছে দুটো দাগ। দেখ কুহু, দুটো দাগ বলে খুশিতে ঝাঁপিয়ে উঠে কুহুকে কিট দেখালো শাইলিন। কুহু নিষ্প্রাণ কণ্ঠে জিজ্ঞেস করলো, দুটো দাগ, তার মানে কি? শাইলিন কুহুর মাথায় চাপড় দিয়ে বলল, তার মানে তুই প্রেগনেন্ট গাধি। শাইলিন হাঁটু গেড়ে বসে শক্ত করে জড়িয়ে ধরলো কুহুকে। কুহু একদম চুপ, একটা কথাও উচ্চারণ করেনি, কোনো উচ্ছ্বাস দেখায়নি বাচ্চাটাকে নিয়ে। শাইলিন ছেড়ে দিয়ে কুহুর গালে হাত রাখলো। কুহুর স্পর্শতে ফ্যাল ফ্যাল চোখে তাকায় শাইলিনের মুখের দিকে। কুহুর বোকাশোকা মুখের দিকে চেয়ে নরম কণ্ঠে বোঝায়, দেখিস কুহু, এই বাচ্চাটা তোদের দুজনকে খুব করে কাছে নিয়ে আসবে। তোর ভাঙাচোরার সম্পর্ক এবার ঠিক হয়ে যাবে আমার মনে হচ্ছে। কুহু ফ্যাল ফ্যাল চোখে শাইলিনের দিকে তাকিয়ে থাকে। খানিক পর থেমে থেমে বলল, আর আর যদি না হয় সেটা, বাচ্চাটা একটা অসুস্থ সংসারে যদি আসে? শাইলিন এবার থমকালো। পর মুহূর্তে হাসার চেষ্টা করে বলল, নেগেটিভ ভাবছিস কেন? সব ঠিক হয়ে যাবে কুহু, তুইও এবার পাগলামি কমিয়ে দে। অন্তত বাচ্চাটার জন্য ভাব কুহু। একবার কাব্য ভাইয়ের সাথে সব মিটিয়ে নেওয়ার চেষ্টা কর তো। তাকে কষ্ট দিয়ে তুই নিজে ওকে ভালো আছিস, ওদিকে উনিও কষ্ট পাচ্ছে, আর এদিকে তুই। কুহু তাকিয়ে থাকে শাইলেনের হাতে ধরা কিটটার দিকে। পরপর তাচ্ছিল্য হেসে বলে, একটা বাচ্চা। আমার আর কাব্য ভাইয়ের বাচ্চার কতটা শখ ছিল একটা সময় আমার। ছোটবেলায় ভাবতাম আমার বাচ্চা কাব্য ভাইকে বাবা বলে ডাকবে। প্রেগনেন্সিতে আমি বড্ড ন্যাকামি করব, আর কাব্য ভাই সিনেমার নায়কদের মতো আমাকে আগলে রাখবেন। বলে কুহু শব্দ করে হাসতে থাকে। আগলে রাখা, ন্যাকামি, আহ! পরপর আচমকা ঝরঝর করে কেঁদে ফেলে কুহু। শাইলিন অবাক হয়ে কুহুকে চেপে ধরে। কুহু কাঁদতে কাঁদতে বলল, আমার অসহ্য লাগছে সব। এই পেটের নিষ্পাপ বাচ্চাটাও আমার এখন অসহ্য লাগছে শাইলিন। আমার এই জীবন চাই না। আমি বাঁচতে চাই আগের মতো। কেন পারছি না বলতো? কেন? একটু থেমে ক্লান্ত স্বরে কুহু জবাব চাইলো কারোর থেকে। সবসময় আমিই কেন শাইলিন, আমিই কেন? বলতে পারিস? শাইলিন সাথে সাথে কুহুর মাথাটা চেপে নিজের ঘাড়ে রাখলো। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধীরে ধীরে বলে যায়, একবার নত হলে কিছু হয় না কুহু, হয়েই যা নত। কাব্য ভাইকে সব ভুলে একটা সুযোগ দে। সংসারটাকে একটাবার চোখটি মিলে চেয়ে দেখ। উর্মি, সিয়াম, ভুলে যাও সব, ভুলে যা প্লিজ। কুহুর কান্নায় শাইলিনের ঘাড় ভিজে যাচ্ছে। ওভাবেই ক্লান্ত হয়ে হাঁপিয়ে ওঠো। শাইলিন সাথে সাথেই কুহুকে বিছানায় শুইয়ে দিল। কুহুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আলটা করানো লাগবে একবার। কাব্য ভাইকে নিয়ে হসপিটালে যাস। কুহু চোখ বুঝে ক্লান্ত স্বরে জবাব দিল, কাল আমি একা যাব হসপিটালে। শাইলিন কিছুটা ভয় পেল এবার। কেন? একা কেন? কুহু মলিন হাসলো। চোখ খুলে শাইলিনকে দেখে বলল, ভয় নেই, বাচ্চাটাকে মারবো না আমি, ও আমারও বাচ্চা। শাইলিন চোখ কুচকে কুহুকে দেখলো। কুহুর হাব ভাব ওর ভালো ঠেকছে না, তাই বলল, কালকে যাচ্ছিস? তাহলে আমিও যাব তোর সাথে। তোর উপর ভরসা নেই, একা ছাড়ছি না আমি তোকে। কুহু চোখ বুঝে ঘুমানোর চেষ্টা করে বলল, যাস। আই লাভ ইউ কাব্য ভাই। কাব্যের কানের পাশে এই একটা বাক্য প্রতিধ্বনিত হয়ে চারপাশে ঝুমঝুমিয়ে ওঠে রীতিমতো। কাব্য ঘামতে শুরু করে আবার। কাব্য ঘুমের ঘোরে শুনে কুহুর মাতাল কণ্ঠে ওর কানের কাছে বলে যাচ্ছে, একটু আদর করবেন কাব্য ভাই, এই একটু প্লিজ। তারপর সেদিনের ওই রাতের এক একটা মুহূর্ত কাব্যের চোখে ধরা দিতে থাকে। কাব্য এই তীব্র শীতেও ঘামতে থাকে। তারপর একটা থাপ্পড়, সাথে সাথে কাব্যর ঘুম ছুটে গেল। ও রীতিমতো ধপাস করে উঠে বসলো। হাঁপাতে হাঁপাতে পাশের টেবিলে লাইটটা জ্বালিয়ে দিল। কয়টা বাজে এখন? ঘড়ি দেখে বুঝলো এখন লন্ডনে মধ্যরাত। গাড়ি ঘোড়ার আওয়াজ ভালোই পাওয়া যাচ্ছে এত রাতেও। তবে হাতের তালুতে ঘাম মুছে বাথরুমে ঢোকে। পানি ছিটিয়ে রুমে এসে দেখে তানিমের কল। কাব্য ছোট একটা শ্বাস ফেলে কল ব্যাক করলো। তানিম ওপাশ থেকে কল রিসিভ করলো। কিরে, ঘুমাসনি? কাব্য তখনও হাঁপাচ্ছিল। সোফায় বসে বলল, ওহো, দুঃস্বপ্ন দেখেছি, ঘুম ভেঙে গেছে। তানিম বলে গেল, কি দুঃস্বপ্ন? কাব্য ক্লান্ত হেসে সোফায় মাথাটা পুরোটাই হেলিয়ে দিয়ে বলল, আচ্ছা একটা, বাদ দে। ওদিকের খবর কি? তানিম এবার টিপ্পনি কেটে বলল, কার? তোর পাখি। কাব্য তানিমের মজা মস্করা দেখে চোখ উল্টে হতাশায়। তানিম, মাথা খাস না আবার আমার, মেজাজ ভালো নেই, খবর দে আজকের। তানিম বিরক্ত হয়ে বলল, তুই কেন ওকে কল করিস না? তোদের মাঝখানে আমাকে স্পাই করে রেখেছিস। কাব্য একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ওকে কল করার সাহস আর ধৈর্য কোনোটাই আমার মধ্যে আর নেই তানিম। কাব্যের এবার গলা শুনে তানিম এবার সিরিয়াস হয়ে বলতে থাকে, তোর ভাই,
আন্টি এরা বেরিয়েছিল শপিং করতে। তোর বাড়ির কাজের লোক আজ কুহুর জন্য মুরগি রেঁধেছিল। কুহু মুখে তোলেনি সেটা। যা জেনেছি কুহুর খাবার দাবার কমে গেছে, ওজনও কমেছে সম্ভবত। আবার আজ হুট করেই শাইলেন তোদের ফ্ল্যাটে গিয়েছিল। দু বান্ধবী অনেকক্ষণ জড়াজড়ি করে কিসব বলছিল, শোনা যায়নি, তবে ইমোশনাল ছিল ওরা। বাকিটা আজ আর জানতে পারিনি। কাব্য ভেবে যায়, বিড়বিড় করে বলে যায়, ইমোশনাল কি কথা বলতে পারে এরা? কুহুর খাওয়া দাওয়া কমে গেছে কেন? আম্মুকে দেখে না এসব? কল দেওয়া লাগবে একটা আম্মুকে। তানিম কোনো রকমে শুনে বলল, তোর বউয়ের তো আবার অতি ইমোশন। এটা অবাক হওয়ার কোনো ব্যাপারই না। তোর বউ তো হুদাই কাঁদে, খাওয়া কমিয়ে দেবদাসী হয়ে যায় মাঝে মধ্যে। টেনশন নিস না, এখন সেরকমই কেস হবে হয়তো। কাব্য কেন যেন ব্যাপারটা উড়িয়ে দিতে পারল না। ঘোর শরীর খারাপ নয় তো? কাব্যের মনটা উসখুস হয়ে ওঠে হঠাৎ। তানিম জিজ্ঞেস করে, কবে আসছিস? কাব্য নিজের ভাবনায় লাগাম টানে, দীর্ঘশ্বাস ফেলে জবাব দিল, 5 দিন লাগবে। আরও 5 দিন? ইয়া খোদা, গায়ে হলুদে থাকবি তো? তানিম জিজ্ঞেস করে। কাব্য জবাব দিল, হলুদের দিনই আসবো। আর প্রমাণ? ওগুলো? তানিম গম্ভীর কণ্ঠে জানতে চাইল। কাব্য হাসলো এ যাত্রায়। আরাম করে সোফায় এক হাত মেলে দিয়ে বাঁকা হেসে জবাব দিল, এবার ওগুলো সঙ্গে করেই ওনার কাছে যাব। তারপর শুরু করব আমার খেলা। অনেক ঘুরিয়েছে না আমাকে নিজের পেছনে, এবার ওর পালা। তানিম হেসে ওঠে। কুহুর কপালে আসলেই শনি নাচছে। মেয়েটা নিজেই এত ভুল বুঝেছে, শুনলে লজ্জায় পড়বে। দেখিস, আফসোস করবে অনেক। কাব্য শুনল, জবাব না দিয়ে এক দৃষ্টিতে মানিব্যাগে থাকা কুহুর হাস্যোজ্জ্বল ছবিটার দিকে তাকিয়ে রইল। একটার সময় বৃদ্ধাঙ্গুল দিয়ে ছবিটার কুহুকে ছুঁয়ে দিতে দিতে হঠাৎ মুখটা বাড়িয়ে চুমো খেয়ে বসল ছবিটায়। গ্রিন কেয়ার হাসপাতাল, ঢাকা। কুহুর নগ্ন পেটে জেল ক্রিমের ওপর ধীর ভঙ্গিতে মনোযোগ দিয়ে ট্রান্সডিউসার ঘোরাচ্ছেন ডক্টর মিতা। পাশেই কুহুর হাতটা শক্ত করে চেপে ভীষণ আগ্রহী চোখে মনিটরের দিকে তাকিয়ে আছে শাইলিন। ট্রান্সডিউসার দিয়ে যতবার একটু গভীরে চাপ দিচ্ছেন মিতা, কুহু চোখ মুখ কুচকে ফেলছে বারবার। আর সেই সাথে শাইলিনের হাত আরো শক্ত করে চেপে ধরছে। মিতা এবার হাসলেন। ট্রান্সডিউসার ঘুরিয়ে ঘুরিয়ে কুহুকে দেখতে লাগলেন। মিসেস কাব্য, এই দেখুন আপনাদের বেবি, দেখতে পাচ্ছেন? কুহু এবার ব্যথা অস্বস্তি ভুলে চোখ খুলে ভীষণ আগ্রহে তাকালো মনিটরের দিকে। একটা অস্পষ্ট অসম আকৃতি কিছু ঘুরছে ডিসপ্লেতে। কুহু সাথে সাথে অবাক হয়ে শাইলিনের দিকে তাকালো। শাইলিন হেসে উঠে কুহুর চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, দিস ইজ ইউর বেবি, তোদের বাচ্চা। এটা তোর পেটেই বড় হবে। ফিলিংস অ্যামেজিং না? কুহুর চোখ টলমল করে উঠল। মাথা নেড়ে আবার তাকালো ডিসপ্লের দিকে। অতি আগ্রহ, অবাক হওয়ার কারণে কুহু এবার ভীষণ বাচ্চা সুলভ প্রশ্ন করে বসে ডাক্তারকে, ছেলে নামে ডক্টর? ডক্টর হেসে বলেন, আপনার কি চাই? কি প্ল্যান করছিলেন আপনারা? কুহু চুপ হয়ে গেল। প্ল্যান? কিছুই তো প্ল্যান মাফিক হয়নি। যদি হতো তাহলে কাব্য ভাইয়ের বাচ্চা কুহুর পেটে থাকতো না আজ। কুহুকে এভাবে চুপ থাকতে দেখে ডক্টর মিতা বলেন, ডোন্ট ওরি, বেবির জেন্ডার এখন জানা যাবে না, পরে জানতে পারবেন। রেগুলার চেক আপ করাবেন। নেক্সট টাইম আপনার হাজবেন্ডকে নিয়ে আসবেন। হুঁ। শাইলিন মলিন চোখে কুহুর দিকে তাকালো। হঠাৎই কুহু ভীষণ চুপচাপ হয়ে গেল। শাইলিন জবাব দিল, ওর হাজবেন্ড দেশের বাইরে এখন, এলে উনিই নিয়ে আসবেন। ডক্টর মিতা কিছু মেডিসিন লিখে দিলেন। কুহুকে অনেক রকম পরামর্শ দিলেন। কুহু শুধু চুপচাপ শুনে গেল। ডক্টর মিতা বললেন, মিসেস কাব্য, টেনশন নেবেন না। হাজবেন্ড দূরে থাকলে এসব একটু মন খারাপ হওয়াই স্বাভাবিক। আমার হাজবেন্ড তো আমেরিকাতে ডিগ্রির কাজে ব্যস্ত। আমাদের দুজনের মন খারাপ একই। কুহু মাথা তুলে তাকিয়ে দেখলো ডক্টর মিতার দিকে। ওনার চোখ মুখ ঠিকরে লাজুক কিছু সুখের আলো ঝরছে। কি ভীষণ সুখী দম্পতি ওরা, চোখ মুখ দেখেই বোঝা যায়। কুহু একদৃষ্টে তাকিয়েছিল। শাইলিন ডাকতেই ওর ধ্যান ভাঙল। কুহু কেবিন থেকে বেরিয়ে এসে একটা চেয়ারে বসলো। শাইলিন একটা ডালিমের জুস কিনে এনেছিল। কুহুর হাতে ধরিয়ে দিয়ে বলল, খা, তোর শরীরের জন্য দরকারি এগুলো এখন। কুহু আলগোছা জুস সরিয়ে দিল। ও চুপচাপ তাকিয়ে থাকে সামনে, নিশ্চুপ গভীর চিন্তায় মগ্ন। শাইলিন ওকে এভাবে দেখে চুপ করে এসে ওর পাশটায় বসলো। একটা দীর্ঘশ্বাস ফেলে কুহুর কাঁধে আলতো করে হাত রাখছি। হঠাৎ একইভাবে সামনে তাকিয়ে কুহু বলে ওঠে ভীষণ নিথর ভঙ্গিতে, শাইলিন, আমার আমার বাচ্চার ভবিষ্যৎ কি? শাইলিন শুনল। পরপর জুস ধরে রাখা হাতটা নামিয়ে শান্ত স্বরে বলল, তুই কি চাস? কেমন ভবিষ্যৎ চাইছিস? কুহু এবার ঘাড় ফিরিয়ে শাইলিনের দিকে তাকালো। শাইলিন ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করে আবার, বল, কি চাচ্ছিস তুই? কুহু চোখ ঘুরিয়ে আল্ট্রাসাউন্ড রিপোর্টটার দিকে তাকালো।
একটা অস্পষ্ট চিত্র, অথচ মনে হচ্ছে এই চিত্রটাকে কতটা প্রাণ জমা আছে। বারবার কুহুর মনে হচ্ছে এটা ওর বাচ্চা, শুধুমাত্র ওর উপর ভরসা করেই ওর পেটে একটু একটু করে বেড়ে উঠছে। এই ছোট্ট বাচ্চার কাছে কুহুই এখন সব। কুহু ওর মা, ওর ভরসা করে আছে। ওর মা এখানে ওর জন্য একটা সুন্দর পৃথিবী তৈরি করছে, এবং কুহু চাইলেই সব সম্ভব। নিজের বাচ্চাকে একটা সুস্থ সম্পর্ক, সুস্থ পৃথিবীও চাইলেই দিতে পারবে। এতে কুহু ছোট হলে হোক, অতীত ভুলে গেলে যাক, শুধু এই বাচ্চাটা কুহুর কাছে থাকুক, সুস্থ থাকুক, মানসিক শারীরিক দুভাবেই। কুহুকে নিশ্চুপ দেখে শাইলিন কুহুকে ডাকলো। কুহু। কুহু থামে, আচমকা একদম হঠাৎ করে বলে উঠল, আমি আমি আমার সংসার গুছাবো। আজ থেকে, এখন থেকে আমি পারবো। আমার বাচ্চার জন্য আমি পারবো। শাইলিন অবাক হয়ে তাকালো কুহুর দিকে। কুহু ঘাড় ফিরিয়ে তাকালো শাইলিনের দিকে, ভীষণ উত্তেজিত হয়ে বলে যায়, সংসারটা আমার না শাইলিন? বল তুই। আমার সংসার আমি কেন একটা বাইরের মেয়ের জন্য নষ্ট করব? আমরা সাফার করছি, আমার বাচ্চা কেন একটা বাইরের মেয়ের জন্য সাফার করবে? আর আমি দিব কেন সেটা বল তুই? বাচ্চা, ও তো নিষ্পাপ। শাইলিন এবার খুশিতে হেসে ওঠে, সাথে সাথে মাথা দোলায়। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই তো। কুহু আবার বলে যায়, যা হয়েছে হয়েছে। আর না, আমি ভাবছি কাব্য ভাই এবার লন্ডন থেকে ফিরলে আমি ওনার সাথে বসবো, কথা বলে সবটা ঠিক করে ফেলবো। জানি না কতটা কি পারবো, অন্তত সমঝোতা করব। শাইলিন অবাক হয়ে তাকালো। কুহুর হাতটা চেপে ধরেও খুশিতে। কুহু বলে যায়, আমি আমার বাচ্চাকে একটা সুস্থ সম্পর্ক দেব শাইলিন, এই ভাঙা চোলাবাড়ির সংসার নয়। ও এসে দেখবে ওর বাবা মা সুখী, একসাথে হাসছে। এখানে একটা সুস্থ পৃথিবী তৈরি করে রেখেছে ওর জন্য। আমার বাচ্চা এসব ডিজার্ভ করে, করে না বল? শাইলিন সাথে সাথেই বলল, করে কুহু, অবশ্যই করে। কুহু কথা বলতে বলতে হাঁপিয়ে উঠেছে এক প্রকার। শাইলিন ওকে সান্ত্বনা দিয়ে কুহুর মাথায় নিজের ঘাড় চেপে রাখলো। কুহু মাথা হেলিয়ে নিজের পেটে হাত রেখে বিড়বিড় করে বলে যায়, কাব্য ভাই কবে আসবেন? একটা সমঝোতার সংসার নিয়ে আমার কথা বলার আছে ওনার সাথে, অনেক অনেক কথা। কুহু তখনও বিড়বিড় করে নিজের মতো বলে যায়, কথা আছে, অনেক অনেক কথা, সমঝোতার সংসার নিয়ে কথা। শাইলিন মলিন হেসে ঘাড় নামিয়ে কুহুর দিকে তাকিয়ে থাকে। ওর বুকটা কষ্টে ভার লাগছে কুহুর এই অবস্থা দেখে। ভেতরটা যন্ত্রণা করছে ভীষণ। কুহুর জীবন এমন না হলেও পারত, অথচ একজোড়া শালিকের সম্পর্কের এই দ্বিধাদ্বন্দ্ব, এর সবটাই দূর থেকে শকুনি নজরে দেখে যায় সিয়াম। ও এতক্ষণ সবটা দেখে হসপিটাল থেকে বেরিয়ে আসে। সে কল করলো কাউকে। ওপাশ থেকে রিসিভ হতেই সিয়াম আশপাশ ভালো করে দেখতে দেখতে গুরুগম্ভীর স্বরে বলল, ও প্রেগনেন্ট। সম্পর্কটা ভীষণ নড়বড়ে এখনো, তাসের ঘরের মতো, ভাঙা যাবে সহজেই।